চুপচাপ চেয়ারে বসে আছেন, হঠাৎ করে মনে হলো আপনার হার্ট বা হৃৎপিণ্ড অনেক জোরে বিট করা শুরু করেছে, অথবা চেয়ার থেকে ওঠার পরই মনে হলো আপনার চারপাশের সবকিছু ঘুরছে। রাতে ঘুমের মধ্যে বারবার উঠে ওয়াশরুমে যাচ্ছেন প্রস্রাব করার জন্য। হাতের ব্যথা হুট করে বুকের দিকে গেল কিভাবে? These may sounds like minor things, but there's a whispers from your heart asking for your help. হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আইরিন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। প্রথমেই দুঃখিত বিগত 2-3 দিন ভিডিও আপলোড না করার জন্য, কারণ আমার 48 আওয়ার্সের শিফটিং ছিল হসপিটালে। 5-6 সপ্তাহ পর পর আমাদের মেডিকেল অফিসারদের একটা ফ্রাইডে করতে হয়, রোস্টার অনুযায়ী গত ফ্রাইডে আমার করতে হয়েছে, অ্যান্ড আমার স্যাটারডে ফিক্সড ডে ছিল। সো দ্যাটস ওয়াই 48 আওয়ার্স আমার হসপিটালে টানা ডিউটি করতে হয়েছে। আর হসপিটাল থাকা অবস্থায় আসলে ভিডিও বানানো ইজ সুপার টাফ, এই ধরনের লং ভিডিও বানানোই যায় না। যাই হোক, এখন মূল আলোচনায় আসা যায়। আজকে কথা বলবো আমাদের হার্টের কিছু ডিজিজ নিয়ে, অথবা আমাদের হৃৎপিণ্ডের কিছু অসুখ নিয়ে। কিছু কমন টার্ম আমরা প্রায় শুনি: হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিউর। তিনটাই আলাদা আলাদা কারণে ঘটে থাকে। আমরা অনেক সময় তিনটা জিনিসকে এক করে ফেলি, গুলিয়ে ফেলি, বাট না, এই তিনটা জিনিস মেনলি হার্টের তিনটা ম্যালফাংশনের কারণে হয়ে থাকে। প্রথমে কথা বলি আমরা হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক হলো আপনার যখন সার্কুলেশনে প্রবলেম হচ্ছে, মানে আপনার ব্লাড ফ্লোতে প্রবলেম হচ্ছে। অনেক সময় দেখা যায় ব্লাড ক্লট হয়ে হার্টের একটা পোর্শনের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। হার্টের স্পেসিফিক একটা পোর্শনে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে বা ক্লট ফর্মেশন হয়ে হার্ট অ্যাটাক ডেভেলপ করে। একটা কমন টার্ম দিতে পারি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মেইন কথা হলো ব্লাড মাসলের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাওয়া। কমন সাইন সিমটম আছে, যেমন ধরেন কিছুটা রেডিয়েটিং পেন থাকে, আপনার হাত থেকে ব্যথা শুরু হয়েছে, আস্তে আস্তে দেখা যায় ঘাড় থেকে তারপরে চোয়ালের দিকে ব্যথাটা শিফট হতে থাকে, এবং ধীরে ধীরে সেটা সিভিয়ার চেস্ট পেনে রূপান্তরিত হয়। তাহলে সেই ক্ষেত্রে 1 মিনিটও সময় নষ্ট না করে সাথে সাথে আপনার পার্শ্ববর্তী যে কোনো হসপিটালে নিয়ে যাবেন, এবং সেখানে ডাক্তারের তত্ত্বাবধানে ইমার্জেন্সি একটা ম্যানেজমেন্ট দেওয়া হবে, এবং আপনি আপনার রোগীকে বাঁচাতে পারবেন। এই ধরনের পেশেন্টদের সাধারণত আমরা অ্যাসপিরিন বা ক্লপিড নামের কিছু ওষুধ দিয়ে থাকি, যেটা ডোজ এবং ডিউরেশন আপনাদের সঠিকভাবে জেনে ডাক্তারের পরামর্শ নিয়ে, একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে খেতে হবে। এরপরে আসি কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে। বহুল প্রচলিত একটি শব্দ কার্ডিয়াক অ্যারেস্ট, যেটা কিনা আমরা প্রায় এখন অনেক টিভি স্টার বা ফেমাস পার্সোনালিটিদের কথা শুনি যে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। কার্ডিয়াক অ্যারেস্ট কি? কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ম্যালফাংশন অফ আওয়ার হার্ট। হার্ট একটা ইলেকট্রিক্যাল ফাংশনের মাধ্যমে সারাক্ষণ বিট করে। এখন এই ইলেকট্রিক্যাল ফাংশনের মধ্যে যদি কোনো গরমিল হয়, সেটাকে আমরা অ্যারেথমিয়া বলি, বা অ্যাবনর্মাল রিদম অফ হার্ট। কার্ডিয়াক অ্যারেস্ট এমন একটা জিনিস যেটা আসলে আপনাকে 1-2 মিনিটও সময় দিবে না বেঁচে থাকার জন্য। যেহেতু একটা ইলেকট্রিক অ্যাকশনে আমাদের হার্টটা সারাক্ষণ পাম্প করতে থাকে, তো সামহাও এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হার্টটা আর পাম্প করতে পারে না। তো এই সময় আমরা কী দিই? ইউজুয়ালি সিপিআর দিই। অনেকে শুনে থাকবেন সিপিআর দেওয়া। পেশেন্টকে শুয়ে আমরা 2 হাতটা দিয়ে এভাবে সিপিআর দিই। যাদের বাসায় কার্ডিয়াকের পেশেন্ট আছে, আপনাদের অবশ্যই সিপিআর ব্যাপারটা জেনে রাখতে হবে, যেন আপনারা কিছু সময়ের জন্য হার্টের ইলেকট্রিক্যাল ফাংশনটা অ্যাক্টিভেট করতে পারেন, আপনি হার্টকে আবার রিস্টার্ট করতে পারেন। এতটুকু সুযোগ হার্টকে দিতে হবে এবং সিপিআর দিতে হবে। কার্ডিয়াক অ্যারেস্টেড পেশেন্টগুলো হসপিটালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া যায় না। দেখা যায় যে হসপিটালে নিতে নিতেই পেশেন্ট এক্সপায়ার করে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের 2022 সালের স্টাডি অনুযায়ী দেখা যায় প্রত্যেক 100 জন মানুষের মধ্যে প্রায় 17 থেকে 18 জন মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। এখন কথা বলবো হার্ট ফেলিওর নিয়ে। আজকের ভিডিওটা মূলত হার্ট ফেলিওর নিয়ে কথা বলবো জন্যই বানানো। এখানে কিছু ওয়ার্নিং সাইন্স আছে, কিছু প্রিভেন্টিভ মেজার আছে। আপনার হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সেটার ব্যাপারে আপনি দ্রুত একটা ব্যবস্থা নিতে পারবেন। হার্ট ফেলিওর হলো পাম্পিং প্রবলেম, মানে এমন না আপনার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, আপনার হার্ট কাজ করছে, মিনিটে 60 থেকে 100 বারের মধ্যে বিট করার কথা, কিন্তু ওর বিট করতেছে তার থেকে বেশি। একটা সুস্থ মানুষের হার্ট রেট 60 থেকে 100-র মধ্যে থাকে, কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায় হার্ট রেট, সেটা আমার একটা ওয়ার্নিং বা অ্যালার্মিং সাইন। তার মানে আমার আর্লি হার্ট ফেলিওরের একটা আশঙ্কা আছে। আপনার বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী হার্ট প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পাম্প করছে, তখন কিন্তু হার্টটা ক্লান্ত হয়ে যায়, হার্টটা উইক হয়ে যায়, হার্টের মাসলগুলো উইক হয়ে যায়। সেই সময় আমাদের দেখা যায় নানানবিধ প্রবলেম। এখন কি কি আর্লি সাইন্স দেখলে আপনি বুঝবেন আপনার হার্ট ফেলিওরের আশঙ্কা আছে? ধরুন আপনি চুপচাপ বসে আছেন বা টিভি দেখছেন, নিউজ পড়ছেন, হঠাৎ করে আপনার হার্ট রেটটা বেড়ে গেল। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে কনসিস্টেন্টলি হাই রেস্টিং হার্ট রেট ইজ লিডিং টু হার্ট ফেলিওর। এখন কথা বলি আরেকটা ওয়ার্নিং সাইন্স নিয়ে, দ্যাট ইজ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। যখন আপনার অক্সিজেন সাপ্লাই ব্রেনে কমে যায়, তখন দেখা যায় আপনার ফোকাসটা কম থাকে, মনোযোগ দিয়ে কোনো কিছু করতে পারছে না, দেখা যাচ্ছে প্রায় আপনার ফরগেটফুলনেস হচ্ছে, মানে ভুলে যাচ্ছেন। সেটা আমরা কগনিটিভ ইম্পেয়ারমেন্টের মধ্যে ফেলছি। ব্লাড পাম্প করতে পারে না আপনার ব্রেনে, তখন সেটার অক্সিজেন ডেপ্রাইভেশন হয়, মানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অনেকে এগুলোকে খুব মাইনর কিছু সাইন সিমটমস মনে করে। দেখা যায়
যায় লেট স্টেজে গিয়ে এগুলো হার্ট ফেলিওরের কিছু কমন কজ হয়। আমরা খুব একটা গুরুত্ব দেই না যে হ্যাঁ ঠিক আছে, এটা তো হতেই পারে, আমি ভুলে যেতেই পারি, আমি ফোকাস নাই থাকতে পারি। পরে আরেকটা ওয়ার্নিং সাইনের কথা বলি, দ্যাট ইজ সোয়েলিং অফ ফিট। অনেক সময় দেখি আমাদের পায়ে পানি নামে, আমরা বলি পেরিফেরাল ইডিমা। পেরিফেরাল ইডিমাতে কি হয়, আপনি নিজে এটা অ্যাসেস করতে পারবেন। আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে যেই জায়গাটায় পানি নামছে সেটা যদি আপনি একটু চাপ দিয়ে ধরে রাখেন এবং চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দেন, তারপরে যদি জায়গাটাতে গর্তর মতো দেখা যায় এবং সেই গর্তটা যদি 5 থেকে 10 সেকেন্ড পারসিস্ট করে, মানে ওরকমই থাকে, তাহলে কিন্তু এটা একটা আর্লি সাইন্স যে আপনার হার্ট ঠিক মতো ফাংশন করছে না। পায়ে পানি নামার সাথে যদি আপনার ওয়েট গেনের একটা ব্যাপার থাকে, যে রাতারাতি আপনার ওয়েট গেন হয়েছে প্রায় 2 থেকে 3 কেজি, খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস বা শ্বাস প্রশ্বাস নিতে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে এগুলো অনেক অ্যালার্মিং সাইন। এই অবস্থায় কোনোভাবে রোগীকে বাসায় রাখা যাবে না, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। আদার্স কোনো ডিজিজ আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। খুব ছোটোখাটো কোনো কাজ অথবা সিঁড়ি ভাঙা অথবা বসা থেকে ওঠা, জোরে হাঁটার পর আপনার যদি মনে হয় যে আপনার মাথা ঘুরাচ্ছে বা আপনি এখনই মাথা ঘুরে পড়ে যাবেন, আপনি যেইখানে যে অবস্থায় আছেন আশেপাশে কোনো কিছু একটা ধরে আপনি ইমিডিয়েটলি বসে যাবেন, আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নিবেন, ছাড়বেন এবং একটা সময় আপনার বডিকে একটু রিকভার হওয়ার টাইম দিবেন। যদি আপনার মনে হয় না আপনার ঠিক লাগছে, তারপরে উঠে এই ব্যাপারগুলো অবশ্যই আপনার বাসায় যারা আছে তাদেরকে ইনফর্ম করতে হবে। ছোট্ট ছোট বিষয়গুলো স্কিপ করে কিন্তু একটা বড় রোগের আকার ধারণ করে। রাতে অতিরিক্ত প্রস্রাব হওয়াকে আমরা নকচুরিয়া বলছি, এটা একটা মেডিকেল টার্ম। রাতে একবার প্রস্রাব করতে উঠা এটা স্বাভাবিক, 3-4 বার ঘুম ভেঙে প্রস্রাব করতে উঠতেছেন, দ্যাট ইজ অ্যালার্মিং। এরপরে কোনো কারণ ছাড়াই হাত পা ঠান্ডা থাকা। শীতকালে হাত পা ঠান্ডা থাকা এটা একটা কমন ব্যাপার, কিন্তু ওয়েদারে চেঞ্জ না থাকা সত্ত্বেও যদি আপনার হাত পা ঠান্ডা হয়ে আসে, দেখেন আপনার হার্ট যদি উইক হয়ে থাকে বা আপনার হার্ট ফাংশনিংয়ে যদি দুর্বল থাকে, সেই ক্ষেত্রে ও কী করে, জাস্ট ভাইটাল অর্গানগুলো যেগুলো আমাদের বডির, যেমন ব্রেইন, লাং, লিভার, কিডনি, এইগুলোতে ও আগে ব্লাড সাপ্লাই দেয় রেদার দেন পেরিফেরি। মানে আমাদের হাত পায়ের দিকে ব্লাড সাপ্লাই বা স্কিনের দিকে ব্লাড সাপ্লাই ও পরে দেয়। যেই অর্গানগুলো ঠিকমতো ফাংশন না করলে আমরা বাঁচবো না, ও সেই অর্গানগুলোতে আগে ব্লাড সাপ্লাই দেয়, তারপরে ও এই হাতে পায়ে ব্লাড সাপ্লাই দেয়। আপনার হাত পা রাব করার পরও যদি দেখেন গরম হচ্ছে না বা এই ব্যাপারটা কনসিস্টেন্টলি আপনার সাথে ঘটতেই আছে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। সামান্য কিছুক্ষণ হাঁটার পরে বা খুবই মিনিমাল কিছু কাজ করার পরে যদি আপনি অনেক বেশি হাঁপিয়ে যান, শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও মনে রাখতে হবে আপনার হার্ট কাজ করতে হাঁপিয়ে যাচ্ছে, আপনার হার্টের মাসলগুলো উইক হয়ে গেছে। এই জন্য একবারে অনেক বেশি কাজ করতে যাবেন না বা খুব দ্রুত হাঁটতে যাবেন না, আস্তে আস্তে হাঁটুন, বিরতি নিয়ে তারপরে হাঁটুন বা সেই কাজটা করুন। অর্থপ নিয়ে ব্যাপারটা কি, ধরেন আপনি রাতে সোজাসুজি হয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার ঘুম হচ্ছে না, শ্বাস প্রশ্বাস নিতে অনেক সমস্যা হচ্ছে, আপনার মনে হচ্ছে যে না 2-3টা বালিশ পিছনে দিয়ে তারপর ঘুমালে আপনি ঠিকঠাক মতো ঘুমাতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমরা ধারণা করি যে আপনার হার্টে কোনো সমস্যা আছে বা আপনার হার্ট মাসেল উইক বা আপনার পাম্পিং অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম হচ্ছে। পাম্পিং অ্যাক্টিভিটি কম থাকায় গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে ব্লাড আর পাম্প করতে পারে না, যার কারণে সবগুলো ব্লাড একসাথে চেস্ট ক্যাভিটিতে চলে আসে এবং একটা সময় লাংসে কিছু ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেখান থেকে আমাদের শ্বাসকষ্ট, ব্রিথলেসনেস, শর্টেনিং অফ ব্রিথিং এগুলো দেখা দেয়। আরও আদার্স অনেক ডিজিজ আছে যে যার কারণে আমাদের লাংসে বা ফুসফুসে পানি জমতে পারে। এই রোগীগুলো দেখা যায় ঘুমানোর সময় 2-3টা বালিশ নিয়ে বা প্রপটাপ পজিশনে থাকলে তারা একটু আরামদায়ক ফিল করে এবং তাদের জন্য ঘুমানোটা সহজ হয়ে যায়। ব্লোটিং, তারপরে লস অফ অ্যাপেটাইট, সামান্য কিছু খাবার খাওয়ার পরে আপনার অনেক বেশি ব্লোটেড ফিল হচ্ছে, পেট অনেক বেশি ফুলে যাচ্ছে, অনেক সময় আমরা এই ব্যাপারগুলোকে ইনডাইজেশনের মধ্যে ফেলে দিচ্ছি বা বদহজম যেটাকে আমরা বলি সেটার আন্ডারে ফেলে দিচ্ছি। তো দেখা যায় সবসময় এই ব্যাপারগুলো তা হয় না। নিচু হয়ে জুতা পরতে গেলেন বা নিচু হয়ে কিছু উঠাতে গেলেন, নিচু হয়ে কোনো কাজ করতে গেলেন, হঠাৎ করে আমরা বলি না দম আটকায় যাওয়া, এরকম যদি হয়, আপনি যখন সোজা অবস্থা থেকে নিচু হয়ে কিছু তুলতে যান, তখন আপনার হার্ট এই প্রেশারটা নিতে পারে না। আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস ঠিক হলে এবং আপনার বডিটা আস্তে আস্তে রিকভার করার একটা সুযোগ পেলে তাৎক্ষণিকভাবে আপনি কিছুটা হলেও রিলিফ পাবেন। এগুলো শুনতে অনেক মাইনর হলেও কিন্তু এই সিম্পল ব্যাপারগুলো থেকে একটা সময় দেখা যায় হার্ট ফেলিওর থেকে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্টে রূপান্তরিত হয়। অবহেলা না করে ডাক্তারকে দেখিয়ে, তিনি যদি বলে একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে, তাহলে সেই অনুযায়ী কার্ডিওলজিস্টকে দেখিয়ে প্রপার মেডিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং আপনার ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে কিন্তু হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের মতো একটা ঝুঁকিপূর্ণ রোগ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া আপনি চাইলে কিছু কমন টেস্ট যেমন একটা চেস্ট এক্সরে, একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম, একটা ইসিজি করে রাখতে পারেন। এটা আপনার পার্শ্ববর্তী হাসপাতালে যে কোনো একটা ডাক্তারকে দেখিয়ে যে না আপনার হার্ট ফাংশনিংটা কতটুকু কেমন আছে আপনার বয়স অনুযায়ী সেটা আপনি জেনে রাখতে পারলেন। এগুলো আসলে প্রিভেন্টিভ মেজার, আপনি আগে থেকেই জানছেন যে আপনার হার্ট কেমন ফাংশন করছে আপনার বয়স অনুযায়ী। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের 2022 সালের স্টাডি থেকে জানা যায় 21.71 মানুষই মারা যাচ্ছে হার্ট ফেলিওরের মাধ্যমে। এই 21.71 যদি আমরা ভেঙে হিসাব করি সেটা আসে 546 জন মানুষ। দ্যাট ইজ হিউজ ইন নাম্বার। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় একটা না একটা হার্ট
হার্টের পেশেন্ট আছে। অ্যাভোকাডো বা অ্যাভোকাডো অয়েল, স্পিনাক বা পালং শাক, ওয়ালনাট, তারপরে ভার্জিন কোকোনাট অয়েল, মিলেটস মানে তিসি যেটাকে আমরা বলি, আর যে কোনো ধরনের বেরিজ, ব্লুবেরিজ, রাসবেরিজ, তারপরে স্ট্রবেরি, যে কোনো ধরনের বেরিজ, এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং যে কোনো ফুড বা ফুড সাপ্লিমেন্টস আপনার হার্টের জন্য বন্ধু হিসেবে কাজ করে। তো 6 মাসে একবার চেক আপ করতে হলেও কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাবেন এবং তারা যে টেস্টগুলো দেয় সেই অনুযায়ী টেস্ট করবেন এবং ট্রিটমেন্ট নেবেন। একটা কথা মনে রাখবেন, আপনার স্বাস্থ্য এবং সুস্থতার উপরে পৃথিবীর কোনো কিছু নয়। এই ছিল আমার হার্ট ফেলিওর নিয়ে আলোচনা। আশা করি কিছুটা হলেও সবার উপকারে আসবে। আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বি দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউর হার্ট। বাই বাই। এতগুলা ব্রণ, না ঘুমালে তো ব্রণ উঠবেই। হসপিটালে ঘুম হয় না, ঘুমানো যায় না হসপিটালে।